নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, ভানুমতির বাঘ। রচনা প্রেমেন্দ্র মিত্র। সামনে বড়দিনের ছুটি। কোথায় যাব, কেমন করে ছুটিটা কাটাবো ভাবছি। এমন সময় খবরের কাগজের একটা বিজ্ঞাপন চোখে পড়ল এবং তৎক্ষণাৎ বড়দিনের ছুটি কাটাবার সমস্ত বন্দোবস্ত মনে মনে ঠিক করে ফেললাম। খবরের কাগজে বিহার ও ওড়িশার বন বিভাগের বড় কর্মচারী বিজ্ঞাপন দিয়েছেন যে মুঙ্গের জেলার ভেতরে জামালপুর শহর থেকে কিছু দূরে একটা পাহাড়ের কাছে মানুষ খেকো একটা কেঁদো বাঘের ভয়ানক উপদ্রব শুরু হয়েছে। সেখানকার গ্রামবাসীরা ভয়ানক বিপন্ন। যদি কোনো শিকারী অনুগ্রহ করে বড়দিনের ছুটিতে সে বাঘটি মারবার ব্যবস্থা করেন, তাহলে গ্রামবাসীদের পরম উপকার করার সঙ্গে সঙ্গে তারও শিকারের আমোদ কিছু লাভ হতে পারে। এ বিষয়ে আর যা কিছু জানবার বন বিভাগের কর্মচারীর কাছে চিঠি লিখলে তিনি তা সাগ্রহে জানাতে প্রস্তুত। তৎক্ষণাৎ বিহার ওড়িশা ফরেস্ট অফিসারের কাছে চিঠি লিখে দিলাম এবং শিকারের সাজ সরঞ্জাম ঠিক করে প্রস্তুত হতে লাগলাম। এর আগে বাঘ শিকার কয়েকবার করেছি বটে, কিন্তু তাদের কোনোটাই মানুষ খেকো নয়, সাধারণ বাঘ। আর যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়েছে, তার মধ্যে তফাৎ যে কি ভয়ানক বেশি, তা হাতে বন্দুকে শিকার যে না করেছে তাকে বলে বোঝানো একরকম অসম্ভব। ভালো বন্দুক ও হাতে টিপ থাকলে সাধারণ বাঘ শিকারে বিপদ বিশেষ কিছু নেই বললেই হয়। সাধারণ বাঘ বনের আর সব জানোয়ারের মতো ভীতুই। মানুষের হাত থেকে কোনো ক্রমে পালাতে পারলেই সে বাঁচে। আহত না হলে বা নেহাত বেকায়দায় না পড়লে সে আক্রমণই করে না। কিন্তু যে বাঘ নররক্তের একবার স্বাদ পেয়েছে, তার শয়তানির আর সীমা নেই। মানুষের রক্ত খাবার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিও সে যেন আয়ত্ত করে ফেলে। নিজে কখনো শিকার করিনি, কিন্তু মানুষ খেগো বাঘ যারা শিকার করেছে তাদের কাছেই শুনেছি যে সাক্ষাৎ শয়তানের চেয়েও সে ভয়ঙ্কর। সে যেমন চতুর তেমনই হিংস্র। কত রকম ফন্দি ফিকির করে যে সে মানুষ মারে তার অন্ত নেই। সাধারণ বাঘ নয়, সত্যিকারের মানুষ খেকো বাঘ শিকার করতে পাবো ভেবে সত্যি সত্যি মনে আনন্দ হচ্ছিল। দিন তিনেকের ভেতরেই ফরেস্ট অফিসারের চিঠি এসে গেল। জামালপুর স্টেশনে নেমে কিভাবে বাঘের উপদ্রবের জায়গায় যেতে হবে তিনি তার বিবরণ দিয়েছেন। জামালপুরের কাছেই যে পাহাড় শ্রেণী আছে, তারই ভেতরকার একটি উপত্যকায় ছোট একটি গ্রাম। সে গ্রামের চারদিকেই পাহাড়ের দেয়াল উঁচু হয়ে আছে। জামালপুর থেকে সেখানে যাবার একটি মাত্র পথ, তাতে গরুর গাড়ি চলে না, হেঁটে যেতে হয়। তবে জিনিসপত্র বয়ে নিয়ে যাবার মতো কুলির ব্যবস্থা ফরেস্ট অফিসার নিজেই করে রাখবেন বলে জানিয়েছেন। ছুটি শুরু হতেই রওনা হয়ে পড়লাম। জামালপুর নেমে দেখলাম ফরেস্ট অফিসার আগে থেকেই কুলি মোতায়েন রেখেছেন। একটা দিনও নষ্ট করবার ইচ্ছে আমার ছিল না। সেই দিন সকালেই 4 জন কুলির ঘাড়ে মালপত্র চাপিয়ে পাহাড়ের পথে যাত্রা করলাম। খুব দীর্ঘ পথ নয়, কিন্তু পাহাড়ের ভেতর দিয়ে চড়াই উতরাই দিয়ে যাওয়া বিশেষ কষ্টকর। বিকেল নাগাদ আমরা সরু একটা পাহাড়ের পথে এসে পড়লাম। কুলিরা বলল, এই পথ দিয়ে খানিকটা এগোলেই আমাদের গন্তব্যস্থান দেখা যাবে। মিনিট 10 সেই পথ দিয়ে যাওয়ার পরই সামনে যে দৃশ্য দেখলাম
তা ভুলবার নয়। পার্বত্য পথটি হঠাৎ সেখানে নিচে নেমে গেছে। নিচে ছবির মতো একটি উপত্যকা, তার ৩ ধারেই পাহাড়ের দেওয়াল, মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, আর তারই ধারে ধারে ভুট্টা ও গমের ক্ষেত। পাহাড়ের উপর থেকে সমস্ত দৃশ্যটা এমন সুন্দর, শান্তিময় দেখাচ্ছিল যে এইখানে আমি দুর্ধর্ষ কেঁদো বাঘ শিকার করতে চলেছি সে কথা আমার মনেই ছিল না। এমন সুন্দর শান্তিময় জায়গায় মানুষ সারা দিন রাত বাঘের ভয় সন্ত্রস্ত হয়ে আছে, এ কথা কি সহজে বিশ্বাস করা যায়? কিছুক্ষণ বাদেই গ্রামে পৌঁছলাম। গ্রামের মোড়লকে দেখা করবার জন্য ডাকতে পাঠিয়ে রাত্রের মতো তাঁবু ফেলার বন্দোবস্ত করছি, এমন সময় ভারী মোটা গলায় হ্যালো শুনে চমকে উঠলাম। এই জঙ্গলে বাঘের রাজ্যে আবার হ্যালো কে বলে? ফিরে দেখি মোটা সোটা লম্বা চওড়া ধরনের এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। পরনে তার খাকি প্যান্ট ও শার্ট, আর হাতে দোনলা বন্দুক। লোকটিকে আগে কখনো দেখিনি, কিন্তু পরিচয় করবার কোনো রকম চেষ্টা করবার আগেই তিনি সবলে আমার পিঠ চাপড়ে বললেন, দুইজনেই এক পথের পথিক। তারপর হাসি। লোকটার চেহারা যেমন বিশাল, গলার আওয়াজও তেমনি বাজখাঁই ধরনের। আমার কাছে কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই তিনি নিজেই কথা বলে যেতে লাগলেন। তার কথায় জানলাম যে দিন ৭ ধরে তিনি এই বাঘের সন্ধানে এখানে ঘুরছেন। এখনো পর্যন্ত বাঘ শিকার করা তো দূরে থাক, তার পাত্তাই পাননি। অথচ এই ৭ দিনের ভেতরে ২টো মোষ ও একজন মানুষ বাঘের হাতে মারা পড়েছে। তিনি যদি উত্তর দিকে বাঘের খোঁজে যান তো শোনেন বাঘ দক্ষিণ দিকে উপদ্রব করছে। আবার তাই দক্ষিণ দিকে রওনা হলে শোনা যায় বাঘ উত্তর দিকে এসেছে। অনেক বাঘ তিনি শিকার করেছেন, কিন্তু এমন পর্যুদস্ত কখনো কোনো দিন হননি। তার কথার শেষে একটু ফাঁক পেয়ে বললাম, কিন্তু দুজনে মিলে শিকার করলে আরেকটু সুবিধে হয়তো হবে। তিনি যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে বললেন, তা হতে পারে। তারপর খানিক চুপ করে গম্ভীরভাবে বললেন, গাঁয়ের লোকেরা কি বলে জানেন? বলে এ ভানুমতির বাঘ, কোনো শিকারীর সাধ্য নেই একে ছোঁয়ে। আমাদের আগে আরো ৩ জন শিকারী সাহেব নাকি হয়রান হয়ে হার মেনে সরে পড়েছেন। আমাকে হাসতে দেখে তিনি আরো গম্ভীর হয়ে বললেন, নেহাত ঠাট্টার কথা নয় মশাই। চোখের ওপর থেকে এ বাঘ এমনভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যায় যে মনে হয় যেন হাওয়াতেই মিলিয়ে গেল। আমি বললাম, বাঘেদের লুকোবার ক্ষমতা অসাধারণ বলেই শুনেছি। তিনি গম্ভীরভাবে বললেন, হুম। খানিক বাদে মোড়ল এসে সেলাম দিল। লোকটাকে দেখলাম আমাদের ওপর বিশেষ সন্তুষ্ট নয়। নেহাত না দিলেই নয়, তাই বাঘের খবর একটু আধটু দিল। তাদের বিশ্বাস শিকারীরা এসে ঘাটাচ্ছে বলেই বাঘের উপদ্রব এত বেড়েছে। আমি বললাম, শিকারীরা চলে গেলে বাঘের হাত থেকে গ্রাম যে উজাড় হয়ে যাবে। মোড়ল একটু রাগের স্বরেই জানালো, শিকারীরা থেকেই যেন সব হচ্ছে। এই যে ৫টা লোক বাঘের হাতে মারা গেল, পারল শিকারীরা তার কিছু করতে? এ ভানুমতির বাঘ তারা ভালো রকম টের পেয়েছে। ভানুমতির পূজা না করলে এ বাঘ কেউ তাড়াতে পারবে না।
আমি বললাম, তা তোমরা পুজো করো না কেন? মোড়ল বললে, শিকারীরা বন্দুক নিয়ে গ্রামে থাকলে পুজোর ফল হবে কেন? আমি হেসে বললাম, এ যে ভানুমতির বাঘ, এ কথা কেমন করে জানলে? মোড়ল গম্ভীর হয়ে বলল, দুদিন বাদে আপনিও টের পাবেন। খুব খানিকটা হাসলাম, কিন্তু দেখলাম অপর শিকারী সে হাসিতে যোগ দিলেন না। কিন্তু সে হাসির জন্য পরের দিনই অনুতাপ করতে হবে কে জানত। সকালেই আমাদের একজন লোক এসে খবর দিলে গ্রামের উত্তরে ভুট্টা ক্ষেতের পাশে বাঘের পায়ের দাগ দেখা গেছে। জনাকুড়ি জঙ্গল তাড়াবার লোক নিয়ে তৎক্ষণাৎ সেদিকে রওনা দিলাম। অপর শিকারী, ভদ্রলোকের নাম অজয়বাবু, তিনিও সঙ্গে এলেন। কিন্তু তার ভাব দেখে মনে হলো বাঘ মারবার আশা বিশেষ তিনি রাখেন না। মনে মনে হেসে ভাবলাম, ভদ্রলোক এ কদিনেই গ্রামের লোকের সঙ্গে বাস করে বুদ্ধিশুদ্ধিতে একটু মরচে পড়ে গেছে। মনে হলো গ্রামবাসীদের মতো তারও ভানুমতির বাঘে বিশ্বাস হয়ে গেছে। যেখানে বাঘের পায়ের দাগ পাওয়া গিয়েছিল সেখানে পৌঁছে মনে হলো ভাগ্য আমাদের ভালো। পায়ের দাগ দেখে বোঝা গেল বাঘ খুব অল্প সময় আগে সেখান দিয়ে গেছে। শুধু যায়নি, কোনো একটা ভারী জিনিস টেনে নিয়ে গেছে। পায়ের দাগ খুব গভীরভাবে সেজন্য মাটিতে পড়েছে। আর একটু এগোতেই ভারী জিনিসটা যে কি তা বোঝা গেল। গায়ের একটি বলদ লুকিয়ে বোধহয় সকালবেলা ভুট্টা খেতে চড়তে এসেছিল। চুরির শাস্তি তার হাতে হাতে মিলে গেছে। বলদের রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে দেখা গেল। আশেপাশে বাঘের পায়ের দাগ। বাঘ বলদটির পেট চিরে শুধু হৃৎপিণ্ডটা খেয়েছে। আমরা এসে পড়ায় বোধহয় তার আহার শেষ করতে পারিনি। অজয়বাবু বললেন, বেশি দূর এখনো যেতে পারেননি। মাটিতে রক্তটা কিরকম টাটকা দেখেছেন তো? আমারও তাই মনে হলো। 10 জন করে লোক দুধারে বন তাড়াবার জন্য পাঠিয়ে অজয়বাবু ও আর 2 জন লোককে নিয়ে মাঝে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার সামনে জঙ্গল কিছু দূর গিয়েই পাহাড়ে শেষ হয়েছে। মনে হলো বাঘটাকে তাড়িয়ে কোনো রকমে পাহাড়ের দিকে নিয়ে যেতে পারলেই বাছাধনের আর পালাবার পথ থাকবে না। অজয়বাবুরও দেখলাম উৎসাহ যেন একটু বেড়েছে। তিনি বললেন, আপনার ভাগ্য ভালো মশাই, এমন কায়দায় কোনো দিন বাঘকে পাওয়া যায়নি। তার কথা শেষ হতে না হতেই ডান দিকে ক্যানেস্তারা বাজাবার শব্দ পাওয়া গেল। বোঝা গেল আমাদের লোকেরা বাঘের সন্ধান পেয়েছে। খানিক বাদে একজন লোক দৌড়তে দৌড়তে এসে খবর দিল যে বাঘ তারা দেখতে পেয়েছে। তাদের সাড়া পেয়ে বাঘ পাহাড়ের দিকে গেছে। বাঁধারের লোকেরা ধীরে ধীরে ইতিমধ্যে বন তাড়িয়ে এগিয়ে আসছিল। বাঘের 4 ধারে বেড় দিয়ে তাড়া দেওয়ার আদেশ দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম। যত পাহাড়ের কাছে পৌঁছলাম জঙ্গলও তত পাতলা হয়ে আসছিল। পাহাড়ে জমির মাঝে মাঝে 2-1টা ঝোপ, তার ভিতরে লুকালে অনায়াসে বাঘকে খুঁজে বের করা যাবে। পাহাড়টা সামনে রেখে আমরা ক্রমশ বাঘের 4 ধারের বেড় ছোট করে আনছিলাম। বাঘকে পালাতে হলে এখন আমাদের ভিতর দিয়েই পালাতে হবে, এবং এই রকম খোলা জায়গায় সেরকম ভাবে পালাতে গেলে তার নিস্তারের বিশেষ আশা নেই। হঠাৎ আমাদের সামনে কিছু দূরে একটা ঝোপ নড়ে উঠল এবং ভীষণ গর্জন করে একটি প্রকাণ্ড বাঘ পাহাড়ের দিকে বিদ্যুতের বেগে ছুটে গেল। এখনই গুলি করতে পারতাম, কিন্তু পাহাড়ের দিকে যখন গেছে তখন পরে আরো সুবিধা হবে ভেবে আমরা তার পিছু পিছু ধাওয়া করলাম।
সামনেই পাহাড়ের খাড়া প্রাচীর, সেখানে বাঘের লুকোবার মতো একটিও ঝোঁক নেই। নেহাত মৃত্যু ঘনিয়ে এসেছে বলেই মনে হলো বাঘ সেদিকে দৌড়েছে। আর একটু এগোবার পরই দেখা গেল বাঘটাকে আবার। এবার তার ভাবগতিক দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। তার চারধারে যে আমরা তাকে ঘিরে রেখেছি, তাড়া করছি, তাতে যেন তার ভ্রুক্ষেপই নেই। গদাই লস্করি চালে পাহাড়ের একটা উঁচু ঢিবির ওধারে অদৃশ্য হয়ে গেল। বন্দুকের নাগালের একটু বাইরে পড়ে বলে গুলিও আমরা ছুঁড়লাম না। খানিক বাদে আমরা পাহাড়ের একেবারে ধারে গিয়ে পড়লাম। তিন দিকে আমাদের লোকজন, সামনে পাহাড়। বাঘকে একবার দেখা দিতেই হবে। বাঘের দেখাও মিলল। যেদিক থেকে আমরা তাড়া করছিলাম তারই সামনের পাহাড়ের খানিকটা থামের মতন জায়গা আছে। হঠাৎ বাঘটাকে সেখানেই দেখা গেল। আমাদের সামনে একটু উঁচু ঢিবি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সে ঢিবিতে উঠতে গেলে কয়েক পা নেমে আবার উঠতে হয়। উঁচু ঢিবি থেকে তাড়া করবার বিশেষ সুবিধে হবে জেনেও পাহাড়ের ওই জায়গা থেকে বাঘের পালাবার উপায় নেই বুঝে আমরা দ্রুত পদে একটু নেমে সেই ঢিবিতে উঠে পড়লাম। কিন্তু কোথায় বাঘ? এক ঢিবি থেকে আর একটি ঢিবিতে উঠতে মাত্র 2 সেকেন্ডেই বাঘটা আমাদের চোখের আড়াল হয়েছে। এই 2 সেকেন্ডের মধ্যে এতগুলো লোকের মাঝখান থেকে বাঘটা অদৃশ্য হয়ে গেল কেমন করে? পাহাড়ে যেখানে সে দাঁড়িয়েছিল তার আশেপাশে পালাবার কোনো জায়গা নেই। সে চেষ্টা করলে আমাদের চোখে নিশ্চয়ই ধরা পড়ত। তবে অজয়বাবু খানিক বাদে বললেন, বলছিলাম না মশাই, এ একেবারে ভোজবাজি, একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। আজ আর হাসতে পারলাম না। তবু লোকজন নিয়ে পাহাড়ের সেই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজলাম, যদি কোনো গুহা টুহায় বাঘটা লুকিয়ে থাকে। পাহাড়ের গায়ে সামান্য 2-4টে ফাটল ছাড়া বাঘ লুকোবার মতো একটা গুহাও দেখতে পেলাম না। সত্যি মনে হলো যেন বাঘটা আমাদের সকলের মাঝখান থেকে এক পলকে হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর আর কি করা যায়? মাথা নিচু করে আমাদের আবার গাঁয়েই ফিরতে হলো। পথে আবার মোড়লের সঙ্গে দেখা হলো। বললে, কি সাহেব, বাঘ মিলল? গলার স্বরে মনে হলো যেন পরিহাস করছে, কিন্তু তার কথার জবাব দিতে পারলাম না। তারপর 2-3 দিন বাঘের আর পাত্তাই পাওয়া গেল না। মরা বলদটার কাছে টং বসিয়ে 2 রাত্রি পাহারাও দিলাম, কিন্তু বাঘ সেদিকে মারালই না। এদিকে গাঁয়ের লোকেরা ক্রমশ আমাদের ওপর চটে উঠছে বলে মনে হলো। আমরা তাদের উপকার করতে এসেছি বলে কৃতজ্ঞ হওয়া তো দূরে থাক, তাদের ভাবগতিক দেখে মনে হলো বাঘটাকে তাদের বিরুদ্ধে আমরাই যেন খেপিয়ে তুলছি। 2 দিন এমনি করে ব্যর্থ হওয়ার পর একেবারে ঘুমোতে পারলাম না। আর যে যাই ভাবুক, এ বাঘ যে রক্ত মাংসের জানোয়ার, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহই নেই। কিন্তু তার এমন করে অন্তর্ধান হওয়ার একটা সঙ্গত ব্যাখ্যা নিশ্চয়ই আছে। কিন্তু সেটা কি? সারা রাত ধরে সেই চিন্তাতেই কেটে গেল। সকালে উঠে দেখি অজয়বাবু জিনিসপত্র গোছাচ্ছেন। আমি বললাম, সে কি মশাই, চললেন নাকি? গম্ভীর হয়ে অজয়বাবু বললেন, বাঘ শিকার করতে এসেছিলাম মশাই, ভূত প্রেতের পেছনে দৌড়তে তো নয়। ভূত প্রেত আবার কোথা থেকে এলো? আমার দিকে অত্যন্ত বিরক্তভাবে চেয়ে অজয়বাবু বললেন, জেনে শুনে বোকা সাজবেন না মশাই, নিজের চোখে সেদিন কি দেখলেন?
বুঝলাম এর সঙ্গে এ বিষয়ে তর্ক করা বৃথা, তাই সে কথা বাদ দিয়ে বললাম, আর 2 দিন অপেক্ষা করুন, একসঙ্গেই যাব আমরা। অজয়বাবু বললেন, বৃথা চেষ্টা মশাই, বাঘ শিকার অনেক করেছি, কিন্তু এখানে কিছু হবে না জানি। শেষ পর্যন্ত অনেক কষ্টে তাকে 2 দিন থাকতে রাজি করানো গেল। অজয়বাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, থাকলামই না হয় 2 দিন, কিন্তু কি করবেন ভেবেছেন? জানতে পারি কি? আপাতত গাঁয়ের ছেলেদের সঙ্গে গল্প করতে যাচ্ছি, বললাম আমি। অজয়বাবু চোখ কপালে তুলে বললেন, ছেলেদের সাথে গল্প? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বোধ হয়, বলে তার বিস্ময়ের মাত্রা আরো 2 ডিগ্রি বাড়িয়ে বেরিয়ে গেলাম। প্রথম দিন অমনি কেটে গেল। অজয়বাবু থেকে থেকে আমার মুখের দিকে তাকান, মাঝে মাঝে বলেন, বৃথাই সময় নষ্ট। আমি কোনো উত্তর দিলাম না। দ্বিতীয় দিন সকালেই খবর পাওয়া গেল, গ্রামের পূব দিকের গমের ক্ষেতে বাঘের পায়ের দাগ দেখা গেছে। তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে অজয়বাবুকে বললাম, এবার চলুন। কোথায়? সেই পাহাড়ে। অজয়বাবু বিরক্ত হয়ে বললেন, আপনি আচ্ছা পাগল তো মশাই, বাঘের পায়ের দাগ পাওয়া গেল পূব দিকের ক্ষেতে, আর আপনি যাবেন পশ্চিম দিকের পাহাড়ে? আমি হেসে বললাম, আপনি তো বলেছিলেন দক্ষিণ দিকে বাঘ খুঁজতে গেলে উভয় দিকেই তাকে দেখতে পাওয়া যায়। তারপর তার রাগ বেড়ে যাচ্ছে দেখে আমি বললাম, এই একটা দিন আমার কথা মতো কাজ করে দেখুনই না, তারপর তো একসঙ্গেই যাব। অজয়বাবু গুম হয়ে আমার সঙ্গে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে আজ আর লোকজন নেই। দুজনে অনেক দূর যাবার পর অজয়বাবু বললেন, কিছু লোকজন নিলে হতো না? আমি বললাম, তার কোনো দরকার নেই। অজয়বাবু আর কথা বললেন না। পাহাড়ে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। যেখানে বাঘ অন্তর্ধান করেছিল সেই পাহাড়ের থেকে উপরে উঠে বললাম, ভানুমতির খেল আজ এখানেই শেষ। অজয়বাবু গম্ভীরভাবে বললেন, এবং পরের মুহূর্তেই আমার দিকে চেয়ে বললেন, ও কি করছেন? পাহাড় ঠেলে ফেলবেন নাকি? কোনো কথা না বলে আমি প্রত্যেক ফাটলের কাছে পাহাড়ের গায়ে ধাক্কা দিয়ে দেখতে লাগলাম। না, এরকম পাগলামি আর কখনো দেখিনি, বলে অজয়বাবু পাহাড়ের গায়ে ঠেসান দিয়ে বসে পড়লেন এবং সঙ্গে সঙ্গে অস্ফুট চিৎকার করে চিৎ হয়ে পড়লেন। অবাক হয়ে দেখলাম, তার পেছনে যেখানটা পাহাড়ের গায়ে ফাটল বলে মনে হচ্ছিল, সেখানকার একটা পাথর ঠিক মাঝখানে কবজা দেওয়া দরজার মতন পেছন দিকে সরে গেছে। অজয়বাবুকে তাড়াতাড়ি তুলে ফেলে তার হাত ধরে নাড়া দিয়ে বললাম, ভানুমতির বাঘের সমস্যা আপনার হাত দিয়েই সমাধান হয়ে গেল অজয়বাবু। অজয়বাবুর তখনও বিমূঢ় ভাব কাটেনি। তিনি অবাক হয়ে বললেন, তার মানে? আমি বললাম, এই গুপ্ত গুহাটির সন্ধানেই এখানে এসেছিলাম। দৈবাৎ আপনি বসে না পড়লে এর জন্য যে কতক্ষণ খুঁজতে হতো কে জানে। অজয়বাবু উঠে দাঁড়াতেই পাথরটা আবার সোজা হয়ে গেল। বাইরের থেকে এখানে পাহাড়ের ফাটল ছাড়া সেটা যে একটা গুহার মুখ, সে কথা বোঝাবার কোনো উপায় নেই দেখলাম। প্রকৃতির খেয়ালে পাথরটা দুধারে পাহাড়ের গায়ে এমনভাবে বসেছে যে ভেতর বা বাইরে থেকে ঠেললে ঠিক কবজার মতো খুলে যায়। আমি বললাম, সেদিন বাঘটা এই গুহাতেই অন্তর্ধান হয়েছিল।
এবং এই গুহাটির সন্ধান না পাওয়ার জন্য এ পর্যন্ত কোনো শিকারী তার পাত্তা পায়নি। অজয়বাবু বললেন, এখন তাহলে কি করা যাবে? আমি বললাম, এখন বাঘ্রাচার্যের ঘরে ফেরার প্রতীক্ষা, তারপর সংহার। এবার দেখলাম অজয়বাবুর অপেক্ষা করতে কোনো রকম আপত্তি নেই এবং উৎসাহিত হয়ে তিনি বললেন, একদিন হোক দুদিন হোক বাছাধনকে এখানে ফিরতেই হবে, কি বলেন? ভানুমতির বাঘকে যে সেখানে মেরেছিলাম এ কথা আর বিশেষ করে বলবার বোধহয় প্রয়োজন নেই। ফেরবার পথে গাঁয়ের মোড়ল তার 2 ছেলেকে নিয়ে নিজে থেকে আমাদের মোট বয়ে দিয়ে গেল। দেখলাম আমাদের ওপর তার আর কোনো বিদ্বেষ নেই, কিন্তু তাই বলে বাঘমারির বাহাদুরি আমাদের দিতে সে একেবারে নারাজ। ভানুমতির বাঘ পুজোয় সন্তুষ্ট হয়ে নিজেই তিনি তাকে মেরেছেন, এ তাদের অটল বিশ্বাস। অজয়বাবু আমার সঙ্গে এক গাড়িতেই উঠেছিলেন। ঘন্টা 2-3 একসঙ্গে যাওয়ার পর তিনি হঠাৎ চিৎকার করে বললেন, বুঝতে পেরেছি মশাই, বুঝতে পেরেছি। অবাক হয়ে বললাম, কি বুঝতে পেরেছেন? আপনি কি করে ওই গুহার কথা জানতে পারলেন? কি করে বলুন তো? গায়ের ছেলেদের সাথে গল্প করে, কেমন? আমি হাসতে হাসতে বললাম, ঠিক ধরেছেন। একদিন সমস্ত রাত্রি ভেবে আমার অমনিতর একটা কিছু ব্যাপার আছে বলে সন্দেহ হয়। তারপর মনে হয় গাঁয়ের রাখাল ছেলেরা তো নানা জায়গায় ঘোরে, এরকম কিছু থাকলে তাদের কারুর না কারুর জানার কথা। অনেক বকশিশ দিয়ে তাদের একজনের কাছ থেকে ওই গোপন খবরটি সংগ্রহ করি। অজয়বাবু বলেন, ভানুমতির বাঘ সত্যি হলে মন্দ হতো না। বাঘ শিকার তো সবাই করে, হাওয়ায় মিলিয়ে যায় এমন বাঘ শিকার করলে গল্প বলবার মতো একটা কিছু থাকে। এইভাবেই ভানুমতির বাঘের সমাপ্তি ঘটেছিল।